বলুক বিএনপির বয়ান আওয়ামী লীগ সিনারিও থেকে বাইর হয়ে যাওয়ার পরে একটা বড় চেঞ্জ আসছে। বিএনপি অনেক বেশি মুক্তিযুদ্ধকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং জামায়াতকে যেগুলি বলে আক্রমণ করা যাবে সেগুলি বলে রাজনীতিটা করতেছে। এই রাজনীতিটাকে আপনি ঠিক রাজনীতি মনে করেন কিনা? অর্থাৎ বিএনপির, আমি যদি বলি বিএনপিকে যেটা এখন বলা সম্ভব হচ্ছে যে বিএনপির মধ্যে কিছুটা আওয়ামীকরণ হয়েছে, বিএনপির মধ্যে এইটাকে আপনি আসলে সমর্থন করেন কিনা, নাকি আমাদের এখন রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ, 1971, রাজাকার এইসব শব্দ বাদ দিয়েই আসলে রাজনীতি করতে হবে বা রাজনৈতিক আদর্শটা সেদিকে যাবে? সাকিব ভাই যদি একটু গুছায়া যদি একটু বলতেন। আমি ইন্টারাপ্ট করতেছি না, আপনি একটু এটাকে একটু 3 মিনিটের মধ্যে একটু বলেন, 3-4 মিনিটের মধ্যে। আচ্ছা, আমি 4টা বিষয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে এটাতেই আসি। দেখুন, মুক্তিযুদ্ধ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে 1971 সাল আমাদের রাষ্ট্রপতন হয়েছে একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে। ফলে এইটা আমাদের রাষ্ট্রের যেমন ভিত্তি, তেমনি আমাদের এর মধ্য দিয়ে জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেটা বারবার আমাদের প্রতিদিনকার সংগ্রামে ইতিহাস হিসাবে সামনে আসবে। ইতিহাস মানে তো যে ভবিষ্যতের দিশা দেখায়। ফলে এই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোনো প্রবণতা নিশ্চয়ই সেটাকে আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না। কিন্তু মুক্তিযুদ্ধ মানেই তো আওয়ামী লীগ না। মানে আওয়ামী লীগ এমন একটা জায়গা দাঁড় করানোর চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ প্রায় মানে সমার্থক, কিংবা এটা মানে এর আর আলাদাকরণ সম্ভব না। মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধে জনগণের যে অংশগ্রহণ, এবং আওয়ামী লীগের সেখানে অংশ ছিল, কিন্তু আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের স্রোত থেকে বাইরে চলে গেছে, সেই ক্রিটিকটা আমরা যথার্থভাবে দাঁড় করাতে পারিনি। কারণ মুক্তিযুদ্ধের জনগণের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিটা খুব বেশি অগ্রসর হয়নি। জনগণের আকাঙ্ক্ষা পদদলিতই হয়েছে গত 54 বছরে। এটা একটা বড় ব্যর্থতার জায়গা মুক্তিযুদ্ধকে যারা ওন করতে চায়। ফলে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানটাই খালি বারে বারে সামনে আসে। এখন এইটাকে যখন ধরেন জামাত ইসলামী, তারা তাদের যে 71 সালের ভূমিকা, সেটা নিঃসন্দেহে তারা সেই জায়গায় তাদের ভূমিকার কোনো ব্যাখ্যা আমরা যথার্থভাবে পাইনি, তারা যথার্থভাবে দুঃখ প্রকাশও করেনি। এই সমস্ত প্রশ্নগুলো বহাল আছে। কিন্তু ধরুন এখন ইসলামী ছাত্র শিবিরকে ওই একই পাকিস্তানপন্থী কিংবা ওই একই জায়গা থেকে যখন আপনি ডিল করতে যাবেন, সে তখন মুক্তিযুদ্ধের ওই আওয়ামী বয়ানটাকে সামনে নিয়ে আসে, যেটার সাথে আবার সে তখন তাকে ভারতপন্থী হিসেবে দাঁড় করিয়ে দেয়। এই যে মানে পুরনো বন্দোবস্তের জায়গাটা, সেইটাকে যথার্থভাবে মোকাবেলা করাটা আমাদেরকে করতে হবে। এবং আমাদের মুক্তিযুদ্ধের অবস্থানে দাঁড়িয়েই এই আওয়ামী বয়ান এবং বাংলাদেশে বর্তমানে ভারতের রাজনৈতিক ভূমিকা এবং আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দিশাটা ঠিক করব, সেইটা আমাদের ঠিক করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। এবং এই ক্ষেত্রে ছাত্র দলের কিংবা বিএনপির ইন জেনারেলি, যেহেতু তারা বড় রাজনৈতিক দল এবং ছাত্র দল একসময় অন্যতম প্রধান ছাত্র সংগঠন ছিল, এককভাবেই তারা 90 সালে সবাইকে হারিয়ে জয়লাভ করেছিল, সেই জায়গা থেকে ধরলে ছাত্র দলের যে মানে ইমপ্রেশনটা দাঁড়িয়েছে কিংবা দাঁড় করানো হয়েছে, এবং সেটা কিছুটা মাইলেজও পেয়েছে, যে ছাত্রদল আসলে আবার গণরুম, গেস্ট রুম ইত্যাদি হবে। কিন্তু ছাত্রদল যেটা আসলে করবে না, সেই পরীক্ষাটা কিন্তু ছাত্রদলের সামনে আছে, এবং তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই নিজেদের জায়গা তৈরি করতে হবে। এবং অন্য সকল ছাত্র সংগঠনকেই, যারা আসলে ছাত্রদের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে চায়, তাদেরকে কিন্তু ওই জায়গাটা দাঁড়াতে হবে যে মুক্তিযুদ্ধ আমরা যখন পক্ষ নিচ্ছি, আমরা মুক্তিযুদ্ধের জায়গায় দাঁড়িয়ে কি কি প্রশ্নকে কিভাবে মোকাবেলা করব, জনগণের স্বার্থটা কিভাবে মোকাবেলা করব। এবং ইসলামী ছাত্র শিবির, তার সাথে রাজনৈতিক পার্থক্যের জায়গাটা কি? কেবল সেটা 71 রাজাকার, নাকি ধরুন এই যে মানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্নটাই তো প্রধান প্রশ্ন, তাই না? রাজনীতিতে আমরা যখন গণতান্ত্রিক রাজনীতির কথা বলি, সেখানে জাগতিক জীবনে যে জনগণের সার্বভৌমত্বকে আমরা ভিত্তি ধরি, সেইটাই কি আসলে রাজনীতিতে সামনে আছে? এটাই তো মূল রাজনৈতিক পার্থক্য হওয়ার কথা। তো সেই জায়গাটা আমরা খুব সামনে আনতে পারিনি। 2 নম্বর হচ্ছে সাকিব ভাই, এই 1 নম্বরটা যদি আপনি একটু বলতেন। আপনি জামায়াতে ইসলামী দুঃখ প্রকাশ করেন, আপনি এটা বলতেছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর আজকের পজিশনের জন্য যেটাকে আপনি দুঃখ প্রকাশের জায়গা আপনি বলতেছেন, এই পুরোটার কৃতিত্ব বা দায় তো আসলে বিএনপির। এবং আপনি যেটাকে পাকিস্তানপন্থী রাজনীতি বলতেছেন, সেটা যদি আপনি নেগেটিভ সৃষ্টি করে হোক, বক্তৃতা দেওয়া হোক, আচরণ দেওয়া হোক, কি বলে রেডিও বাংলাদেশ বেতারের নাম আবার রেডিও বাংলাদেশ দেওয়া হোক, এই বয়ানের একচ্ছত্র দাবিদার তো বিএনপি। তা আমরা জামায়াতে ইসলামীকে বলবো যে তুমি দুঃখ প্রকাশ করো, তুমি একটু ভালো হয়ে আসো, বিএনপিকে কেন এটা বলবো না?
বিএনপি এখন হঠাৎ করে আবার একটা আওয়ামী লীগের ন্যারেটিভ নিবে, আমরা কেন বিএনপি? দেখুন, আমরা জামাত ইসলামীকে দুঃখ প্রকাশে 1971 সালে তার ভূমিকা, বাংলাদেশের প্রতিষ্ঠা উত্থান এর বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছে। তারা পাকিস্তান আর্মির সাথে অক্সিলিয়ারি ফোর্স তৈরি করেছে এবং তা সেই সময় পূর্ব পাকিস্তান সরকারে তাদের মন্ত্রিত্ব ছিল। ফলে এই যে তাদের অবস্থান, সেইটা তার পরবর্তী বাংলাদেশের প্রতি তাদের যে লয়ালিটি, সেইটার প্রকাশ নিয়ে একটা তর্ক কিন্তু আছে। এখন সেই তর্কের জায়গায় জামাত ইসলামীর ভূমিকা একটা প্রশ্ন আলোচনা। বিএনপি ধরুন পাকিস্তান মানে কিংবা যেসব প্রশ্নকে আপনি তুললেন সেই প্রশ্নগুলোকে কতটা প্রশ্রয় দিয়েছে, কতটা তারা এভাবে ন্যারেটিভ তৈরি করেছে। বিএনপির ন্যারেটিভের মধ্যে কিন্তু মানে উত্থান পতন আছে, কিংবা বলতে পারি যে পরিবর্তন আছে বিভিন্ন সময়। যেমন এখন বিএনপির যে ন্যারেটিভ দাঁড়াচ্ছে, সেই ন্যারেটিভের মধ্যে বিএনপির নেতৃত্ব যে বক্তব্য দিচ্ছেন, বিএনপির তলায় তার যে কাজের প্রভাব, দুইটা কিন্তু সবসময় একসাথে যাচ্ছে না। ফলে বিএনপির এই যে বিএনপির নেতৃত্ব বারবার যে আহ্বান জানাচ্ছেন, যা করতে চাইছেন, তলায় যে তার প্রতিফলন নাই, এটাই মানুষকে বড় আকারে মানে একটা যাকে বলে যে ক্ষুব্ধ বলেন, প্রশ্ন তৈরি হওয়া বলেন বিএনপি সম্পর্কে, সেটা করছে। এক। দুই হচ্ছে যে কথাটা আপনি বললেন যে এই ন্যারেটিভের বিপরীতে বিএনপি এখন মুক্তিযুদ্ধের ন্যারেটিভে যখন যাচ্ছে, সেটা অবশ্যই তাদের দলের প্রতিষ্ঠাতা একজন দেশের বীরোত্তম মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, ফোর্স লিডার, তো সেইটা তো আছেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বয়ানটা আওয়ামী লীগের যে বয়ান, তার বাইরে মুক্তিযুদ্ধের জনগণের যে বয়ান, সেই জায়গাটা ধারণ করতে পারাটা এখন আমাদের সামনে সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেইটা ধারণ আমাদের করতে হবে আমাদের জাতীয় স্বার্থে। সেটা মানে কেবলমাত্র জামাত ইসলামীকে কি বলে যে একটা মানে পাকিস্তানপন্থী এইটা বলার মধ্য দিয়ে এই ন্যারেটিভটা মানে ঠিক হয়ে যায় না। অর্থাৎ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আমি চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে সবই জায়েজ, এইটা হয় না। ফলে আওয়ামী লীগ যখন চুরি, খুন, ধর্ষণ, ত্রাসের রাজত্ব কায়েম করেছে, মুক্তিযুদ্ধ দিয়ে সেটা জায়েজ করার চেষ্টা করছে, এটা জায়েজ হয় না। সেই কারণে মুক্তিযুদ্ধের স্পষ্টত একটা আকাঙ্ক্ষা আছে। মুক্তিযুদ্ধের স্পষ্টতা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সেটা কি প্রতিষ্ঠা করতে পেরেছে? সেটা না করতে পারলে মুক্তিযুদ্ধের নাম নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের ধারক বারক হওয়া যাবে না। আমি কিন্তু দেখি যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের কথা আপনি বাদ দেন। আওয়ামী লীগ যে সংবিধানটার অধীনে বারবার সংবিধানটাকে সামনে নিয়ে আসতো, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, চার মূলনীতির একটা আওয়ামী লীগ মানে নাই। মানে গণতন্ত্র তো মানেই নাই, সমাজতন্ত্র তো ছিল না, ধর্মনিরপেক্ষ ছিল না। আপনি যা মুখে বলছেন তা কাজে করছেন না। কিন্তু আমি যখন মানুষের মধ্যে, বিশেষত তরুণদের মধ্যে এই বৈপরীত্যের একটা বড় প্রভাব আছে, কিন্তু তারা গ্রহণ করছেন না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আমরা এটা কোন জায়গায় এসে পড়লাম? আমি মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের নাম করে চুরিবাটপারি করা হয়েছে, সেটা এক জিনিস। কিন্তু আমি এখন যখন মুক্তিযুদ্ধের কথা বলি, আমাকে তখন চোরবাটপার বলা হইতেছে, এটা আবার কোন জিনিস? আমি তো বুঝলাম না। মানে আমার সাথে আওয়ামী লীগের ন্যূনতম সম্পর্ক না থাকলেও, মানে আওয়ামী লীগের এখানে আসি একটু, খালেদ আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি যখনই মুক্তিযুদ্ধের কথা বলবেন, আপনি যখনই নতুন রাজনীতিটা দাঁড় করার চেষ্টা করবেন, এইটা আসলে এটাকে কিভাবে নস্যাৎ করে দেওয়া যায়, তার জন্য তারা এটাকে এই যে পুরনো বয়ানে মানে এটাকে ভারতপন্থী হিসেবে এইটা বলা মানেই হচ্ছে যে মানে ওই আওয়ামী বাইনারি টেনে নিয়ে আসা হচ্ছে, এইটা বারবার তারা আনার চেষ্টা করবে। ফলে এটা একটা কঠিন লড়াই। আওয়ামী লীগের ন্যারেটিভ, আওয়ামী লীগের বাইনারির মানে বাইরে এসে আপনি যখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, সেটা মানুষের সামনে প্রমাণ রাখতে হবে। এই যে সোশ্যাল মিডিয়া একদিকে যেমন ধরুন মুক্তিযুদ্ধের এই বয়ানকে আওয়ামী লীগ হিসেবে নিয়ে যাচ্ছে, ভারতপন্থী হিসেবে নিচ্ছে, অন্যদিকে তারা কতগুলো জায়গায় ধরছে, ধর্মীয় মানুষের অনুভূতিকে কাজে লাগাচ্ছে, নারীর প্রতি ধরেন একটা বিদ্বেষ প্রচার করছে। ধরুন ডাকসু ইলেকশনে আসুক, উমামা ফাতেমার যে ক্যান্ডিডেসি এবং আরো অনেক ক্যান্ডিডেটরা আছেন, প্রত্যেকটা প্যানেলেই নারী ইয়ারা আছেন, এমনকি ছাত্র শিবির প্যানেলেও নারীরা আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নারীর প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি কিন্তু খুবই বিপজ্জনক দৃষ্টিভঙ্গি, এবং এইটা যেভাবে তৈরি করা হয়, যেভাবে তাকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এইটা তো একটা বিপজ্জনক বাস্তবতা। এই বাস্তবতা তো মোকাবেলা করতে হবে। এই বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রে নির্বাচনী তো হয় নাই, ফলে মোকাবেলা করার ব্যাপারটাই মানে সত্যিকার অর্থে চ্যালেঞ্জের মুখে গিয়ে জনগণের সামনে গিয়ে করার ব্যাপারটাই একটা নতুন অভিজ্ঞতা। দুই হচ্ছে আরেকটা বিষয় বলি, মানে ডাকসুর ক্ষেত্রে বলতে হবে, কারণ ক্যাম্পাসের ছাত্র রাজনীতি, আপনি যে প্রশাসনের কথা তুললেন, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি মানে চলবে না, এরকম একটা সাধারণ ছাত্রদের কি বলে যে দাবি। হয়তো সাধারণ ছাত্রদের একটা অংশ চাইবেই, কারণ
চাইতেও পারে, কারণ যে অভিজ্ঞতা দিয়ে গণরুম গেস্টরুমের মধ্যে দিয়ে গেছে, ছাত্র রাজনীতি মানেই তাদের কাছে গণরুম গেস্টরুম, ফলে তাদের একটা বিরোধিতার জায়গা থাকতে পারে এবং সেটা থাকাটার মধ্যে হয়তো যথার্থভাবে রাজনৈতিক লক্ষ্য তারা স্থির করতে পারছেন না, কিন্তু তারা তাদের আপাত সমস্যার সমাধান দেখছেন ছাত্র রাজনীতির জায়গাটা। সেইখানে কারা কাজ করেছে, কারা এটাকে উস্কে দিয়েছে, কারা নিজেরা ছাত্র রাজনীতি ঠিকই করেছে কিন্তু এইটাকে সাধারণ ছাত্রের রূপ নিয়ে তারা এটাকে যে গত 12 মাস 13 মাস ধরে জারি রাখলেন, সেটার মধ্যে দিয়ে কিন্তু ক্যাম্পাসের শক্তি ভারসাম্যে আলাদা একটা অবস্থান তারা নিয়েছেন। একটা অংশ মানে সংগঠন আকারে হাজির হয়, আরেকটা অংশ সাধারণ ছাত্র হিসেবে হাজির থাকে, এবং তারা সাধারণ ছাত্রদের মধ্যে এই বিক্ষোভ আছে এবং সেই বিক্ষোভটা সামনে আসলেই প্রশাসন তখন চুপ হয়ে যাচ্ছে, কারণ এটা মানে আমার মনে হয় যেটা দেখা যাচ্ছে সাকিব ভাই 50 জন 100 জন প্রতিরোধ করলেই তখন আপনি কি যেগুলি সর্বনাম ব্যবহার করলেন কারা, সেগুলিকে কি বিশেষ্য ব্যবহার করবেন না সর্বনামেই রাখতে চাচ্ছেন আপনি? না, এই ক্ষেত্রে ক্যাম্পাসের যে খোঁজ নিয়ে ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ছাত্র শিবিরের ভূমিকার কথা কিন্তু বারবার সামনে এসেছে। কেবল ছাত্র শিবির না, এমনকি অভ্যুত্থানে অংশগ্রহণকারী আরো অনেকেই করতে পারেন। আমরা বলতে চাইছি যে আমি কোনো সংগঠনের আপাত মানে পক্ষ বিপক্ষ নেওয়ার চাইতে আমি ঘটনাবলীর জায়গাটা বলছি যে আপনি যদি সাধারণ ছাত্রদের নাম নিয়ে ছাত্র রাজনীতি চলবে না, কিন্তু আসলে বাস্তবতা আপনি কিন্তু ছাত্র রাজনীতির সকল সুবিধাটা নিচ্ছেন এবং সেক্ষেত্রে প্রশাসনের সহায়তা পাচ্ছেন পরোক্ষভাবে, সেই জায়গাটা কিন্তু অলরেডি একটা অসমতার জায়গা তৈরি করে ফেলে। এইসব ক্ষেত্রের মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হয়েছে। তো আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি যে এইটা মানে এখনো ফলাফল বের হয় নাই, কিন্তু আপনি যেটা তুললেন যে ছাত্র শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিদ্বন্দ্বী আকারে হাজির হওয়াটা, যেটা আমাদের সময়ে তারাও সেখানে তখনও ছিল, তারা তখনও প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, কিন্তু তাদের প্যানেল হয়েছে। এখন তারা যে একটা সাধারণ ছাত্রদের সমর্থন পাচ্ছে নিজেদের প্যানেল ভোটের বাইরে, এইটার বাস্তব কারণগুলো আমি চেষ্টা করছি অনুসন্ধান করার। এনিওয়ে আমার এই পর্যায়ে আপনার জন্য আলাদা কোনো প্রশ্ন নাই, কারণ অনেকগুলি বিষয় আপনি নোট নিয়েছেন, মনোযোগ দিয়ে শুনতেছিলেন, সেগুলি আপনি বলবেন। আমি আপনার জন্য আমি দর্শকদের দুইটা মতামত শোনাই। এক হচ্ছে যে আমরা কিছু হলেই জামাতের 1971 সালে ভূমিকা নিয়ে আসলে আলাপ আলোচনা করতে থাকি কেন, এবং সেটাকে কেন সামনে নিয়ে আসি। আরেকটা হচ্ছে যেই প্রশ্নটা আমি আসলে সাকিব ভাইকে একটু করেছিলাম, সেটা আপনাকে করার জন্য আমার দর্শকের এই মতামতটাকে বেস্ট মনে হয়েছে, যিনি বলছেন এনি ভাইকে জিজ্ঞাসা করুন বা জিজ্ঞাসা আপনি বলছেন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাহলে আপনারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাতিদের কেন মন্ত্রী বানিয়ে তাদের পুরস্কৃত করলেন? শুধু জামাতি না, অনেক মুক্তিযুদ্ধ বিরোধীদেরকেই আপনারা মন্ত্রী বানিয়েছেন, মূল রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছেন, দিনের পর দিন যেটাকে আমরা আজকের ন্যারেটিভ বলছি সেটা আপনারা তৈরি করতে সাহায্য করেছেন। এনিওয়ে আপনি যদি একটু মন্তব্য করেন। দেখুন, ধন্যবাদ। ছাত্র রাজনীতির আলোকে আমি যদি সম্পূর্ণ জাতীয় রাজনীতির আলোচনা নিয়ে আসি, তাহলে এই মুহূর্তে সব অ্যান্সার দেওয়া যাবে না। আমি শুধু এটাই বলবো যেটা জুনায়েদ সাকিব বলার চেষ্টা করেছেন এবং আমিও বলেছি, যে সাধারণ ছাত্রদের মুখপাত্র হয়ে যেভাবে একটা মব তৈরি করা হয়েছিল, এটার রেজাল্ট হয়তোবা আমাদেরকে পেতে আরো 2, 4, 5 বছর অপেক্ষা করতে হবে। কারণ ছাত্র শিবির, আমি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যে সুযোগটি গত 10-12 বছর বা এই 1-1.5 বছরও বিশেষভাবে নিয়েছে, তারা সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে রাজনীতি করেছে, যে সুযোগটা কখনো ছাত্রদল গ্রহণ করে নাই। গ্রহণ করে নাই কারণ তারা সেখানে গুপ্তভাবে ছিল এবং 17 বছরের মধ্যে 10-12 বছর লাস্ট তারা কিন্তু তাদের পরিচয়টা তারা কিন্তু ওইভাবে দিয়ে রাজনীতি করে নাই। আর আরেকটা জিনিস হলো না, এনিভাই এই পর্যায়ে আমার প্রশ্ন করতেছে, গুপ্তভাবে থাইকা একটা ছাত্রকে কিভাবে প্রভাবিত করা সম্ভব? আপনি তাকে হলে সিট দিতে পারতেছেন না, তাকে অন্য জায়গায় অন্য কোনো সুবিধা দিতে চাচ্ছেন না, ডাইনিং এ বাকি খাইতে দিতে পারতেছেন না, যেগুলি ছাত্ররা মানে অনেক সময় বিপদে পড়ে হোক সুখে পড়ে হোক এগুলি করে। তো গুপ্তভাবে আর কিভাবে প্রভাব, মানে এই প্রভাবটা কি এনি ভাই আসলে আপনি তারা তো ছাত্রলীগের ছায়াতলে থেকেও রাজনীতি করেছে এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। আর এই যে 17 বছর চলে যাওয়ার পর যখন সর্বশেষ জুলাই আন্দোলন তৈরি হলো এবং এই যে লাস্ট গত 1 বছর, তারা কিন্তু তখন সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে তারা দেখিয়েছে যে না, আমরা সাধারণ ছাত্রদের নেতৃত্ব দিচ্ছি, কিন্তু বাস্তবে এই রেজাল্টটা কিন্তু যে এমন ছিল যে তারা ছাত্র সমাজকে জিম্মি করে তারা রাজনীতিটা করেছে। এটা গত কয়েকদিন যাবত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সমাজের সামনে, শিক্ষার্থীদের সামনে আস্তে আস্তে ফুটে এসেছে। এই জন্য আমি বললাম হয়তোবা এই রেজাল্ট এই মুহূর্তে আমরা পাবো না, কিন্তু
এই যে জিম্মি করা, আজকে আমরা শুধু বলবো না যে তারা জামাত শিবিরের রাজনীতি দিয়েই সব জিম্মি করেছে। এখন আমি শুধু এটা বলবো, বিগত দিনগুলোতে স্বাধীনতার পর থেকে ছাত্র শিবিরের রাজনীতি এই বর্তমান প্রজন্মকে একটু ফলো করতে হবে। ছাত্র শিবিরের রাজনীতি ক্যাম্পাস বাই ক্যাম্পাস কি ধরনের ছিল, তারা কিভাবে রাজনীতি করেছে, তারা যখন যেখানে ছাত্র দলের সাথে, কোথাও ছাত্র লীগের সাথে, তারা সেখানে সাংঘর্ষিক পর্যায়ে গিয়েছিল। এবং 90-র যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টও যখন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের সাংঘর্ষিক রূপ সবচেয়ে বেশি হয়েছিল, ছাত্রলীগের চেয়ে বেশি অনেক ক্যাম্পাসে। আর আমরা শুধু 71-কে ধারণ করেই যে সব রাজনীতি, ছাত্র রাজনীতি করতেছি তা কিন্তু না। 71 তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা একটা দিক। কিন্তু এখনকার বাস্তবের আলোচনা হলো শিক্ষার্থীদের পাশে ছাত্রদল কতটুকু আছে, ভবিষ্যতে কতটুকু থাকবে, সেটাও তো জুলাই আন্দোলনের পর আমাদের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, রাজনৈতিক দল বলেন, ছাত্র সংগঠন বলেন, এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। সুতরাং ভবিষ্যৎ যে রাজনীতিটা আমাদের আরো বেশি পজিটিভলি করা দরকার। আমরা ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা, ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে উজ্জ্বল করা, এবং এই যে গেস্ট রুম কালচার, গণরুম কালচার অথবা বিভিন্ন মব কালচার থেকে বের হয়ে আসে সঠিক ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই করা, যে সংগ্রাম করা। আমরা 90-র মুভমেন্টও আমরা শেষ করে ছাত্রদের অধিকার প্রশ্নে কথা বলেছি বলেই ডাকসুতে নির্বাচিত হয়েছি। ঠিক এবারও আমরা মনে করছি জুলাই আন্দোলনের পর ছাত্ররা হয়তো আমাদেরকে সমর্থন দিবে, কারণ আমরা জুলাই আন্দোলন, 17 বছর আন্দোলন শেষ করে নির্যাতিত হয়ে এখন আমরা এই একটা নির্বাচনে এসেছি। হয়তোবা এই নির্বাচনে আমরা জানি না কন্টেস্টিং কি পাইতে পারি বা কি পাবো কি পাবো না, তার চেয়ে বড় জিনিস হলো আমাদের ছাত্র রাজনীতি ভাবমূর্তি ফিরে আনা, ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করা এবং দেশে ছাত্র রাজনীতির মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বলেন, এটাকে নিশ্চিত করা। কারণ সামনে এই যে ডেমোক্রেসির লড়াই, এই যে গণতন্ত্রের লড়াই, সামনে যে একটা জাতীয় নির্বাচন, সব দিক হিসাব নিকাশ করে আমাদেরকে এগোতে হবে। আমরা শুধু এখানে আমরা কিছু পেলাম না, এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আপনি চমৎকার বলছেন, খালি আপনার কি একটু ব্যাক গিয়ার দিয়ে খালি ওই জায়গাটার মধ্যে একটু নিয়ে যায়, গুপ্তভাবে সংগঠন করা। যেমন আমি সবকিছু আমারে দিয়ে বিবেচনা করি, তো আমি এখন ভাবলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি, এখন আমি গুপ্তভাবে একজন মানুষ, আমি দেখলাম যে সে এতদিন ছাত্রলীগ করতো, খুব মিছিল টিছিল দিতেছে, তাহলে তো আমি যদি ব্যাপারটাকে বিবেচনা করতে পারি, আমি প্রথমেই তো ওকে বাদ দিব যে ও আসলে মুখে এক মনে আরেক, বা ওকে তার আমি আর বিশ্বাস করবো না। কিন্তু এই ক্ষেত্রে ঘটতেছে উল্টা, ওদেরকে আরো লোক ভালোবাসতেছে, ভালো করেছিস ছাত্রলীগের মধ্যে থেকে এগুলি করেছিস, সেটা হয়তো এখন সাময়িক ভালোবাসতেছে, এর রেজাল্ট ভবিষ্যতে কিন্তু ভালো না। এই কারণে ভালো না, কারণ দেখেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেখানে অনেক ছাত্রলীগের ছেলেরাও শেষ পর্যন্ত এসেছে এবং শিবিরের যারা করেছে তারাও কিন্তু নেতৃত্বে চলে গিয়েছে। আজকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের নেতৃত্ব আসতো, তাহলে আমাদের দেশবাসী বা আমরাও মনে করতাম যে একটা পজিটিভ আন্দোলন যারা করেছে, নেতৃত্ব দিয়েছে, আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। জুলাই আন্দোলন যারা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, এই যে জেনারেল স্টুডেন্টদের মাধ্যমে একটা সংগঠন গড়ে ওঠা, তারা যদি ডাকসুতে না আসতে পারে, উমামা ফাতেমার মতো নেতৃত্ব যদি না আসতে পারে, বা আমার ছাত্র দলের যে জুলাই আন্দোলনের নেতৃত্ব আজকে আবিদ দিয়েছে, তারা যদি না আসে, তাহলে আমরা বুঝে নিব যে এখানে একটা ভয়ঙ্কর অপরাজনীতি কাজ করেছে। ভয়ঙ্কর অপরাজনীতি আপনি এটা বললেন, আমি জুলাই আন্দোলনের অন্যতম মানে মাস্টারমাইন্ড বলবো না, কেমন জানি শব্দ, কিন্তু সাকিব ভাই একদম সবকিছুতেই একদম সামনে থেকে ছিলেন। পরবর্তীকালে টেবিল ডিসকাশনে উনি অনেকটা বড় ভূমিকা পালন করছেন। সাকিব ভাই, জুলাই আন্দোলনের কথা আমিও ছিলাম সেখানে। আরে হ্যাঁ, আপনিও ছিলেন ভাই, সরি।